আমাদের কতজন হয়েছে এ পর্যন্ত? 14 জন। স্টুডেন্ট কতজন আমাদের? কেউ একজন নিজেকে 17 আনমিউট করে। হুম। স্টুডেন্ট কতজন আমাদের ইন টোটাল? 30 মতো হবে। তাহলে আমাদের আর একটু ওয়েট করতে হবে, সবাই আসুক তারপর কথা বলবো। জি ম্যাম। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। এই স্ক্রিন শেয়ারিংটা হচ্ছে আমাদের অনেক আগে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আপনাদের ক্লাস পরে আমাদেরকে একটা হচ্ছে আমরা কি কি ম্যাটারের ফাইনাল এক্সাম দিব সেটার একটা কপি উনি পাঠিয়েছেন। আমরা এই জিনিসগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকব। সাথী, আপনি কি আছেন আমার সাথে? জি ম্যাম, আছি। এগুলোই তো আপনি আমাকে পাঠিয়েছিলেন, তাই না? হ্যাঁ, জি ম্যাম, এগুলোই পাঠিয়েছি লেকচার 8 পর্যন্ত। হ্যাঁ। আমি যে স্ক্রিনটা আপনারা কি সবগুলো দেখতে পাচ্ছেন? একটা দেখতে পাচ্ছি ম্যাম, শুধু একটা দেখতে পাচ্ছেন? চ্যাপ্টার 6। না, সমস্যা নেই। চ্যাপ্টার 6 দেখতে পাচ্ছেন, রাইট? জি। ইন্টার গ্রুপ কনফ্লিক্ট 1 নাম্বার। তারপরে আমাদেরকে পড়তে হবে হচ্ছে চ্যাপ্টার নাম্বার আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 3 ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। হ্যাঁ, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ওকে। তারপরে আমাদেরকে চ্যাপ্টার নাম্বার 4 এও ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু দেখি। তারপরে আমরা হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টের নেগোসিয়েশন পার্টটা পড়েছিলাম এখানে। এরপরে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট পড়েছিলাম। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট নিয়ে আমরা 2টা চ্যাপ্টার পড়ছি। তারপরে নেগোসিয়েশন প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি এন্ড দেন আপনার পারসুয়েশন প্রসেস। এই তো অনেক কিছুই তো আছে। এখানে সমস্যাটা কোথায় আছে আপনাদের বলেন তো? এই যে এখানে কি মানে প্রবলেম কি আসলে? ম্যাম, লাস্ট 2টা চ্যাপ্টার হচ্ছে আপনি বলেছিলেন যে ডকুমেন্টস গুলো শেয়ার করেছেন সেটা পাঠানোর কথা ছিল ম্যাম, ওই ডকুমেন্টস গুলো। আর হচ্ছে ম্যাম প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, আর হচ্ছে পারসুয়েশন প্রসেস। আর বলেছিলেন বইয়ের নামটা বলে দিবেন, মানে কোন বই থেকে আমরা দেখবো। নেগোসিয়েশন প্ল্যানিং এন্ড আচ্ছা দাঁড়ান।
এটা তো নেগোসিয়েশন প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি তো আমরা তো আফজালুর রহিমের বইটা থেকে পড়েছিলাম। ম্যাম ওখানে শুধু আছে প্রিন্সিপালস অফ নেগোসিয়েশন। আচ্ছা, আর প্রসেস অফ নেগোসিয়েশন এই জিনিসগুলো বলেন কি, এগুলো কোথা থেকে পড়িয়েছিলাম মনে নাই আপু? কিসের ধরনের, কি ধরনের লেকচার থেকে পড়িয়েছিলাম বলেন তো? আমি কি ম্যাম আপনাদেরকে অনলাইনে নিয়েছিলাম ক্লাসটা? জি 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 জুম ক্লাস নিয়েছিলাম। জুমে ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, টু ইভিনিং একটু খুঁজতে হবে, দাঁড়ান। জি ম্যাম। হুম, এই যে আপনার পাওয়ার ইন নেগোসিয়েশন, হোয়াট ইজ পাওয়ার, এগুলাই জাতীয় জিনিসগুলা। জি ম্যাম যে কোশ্চেন গুলো ছিল না এগুলো ম্যাম, হুম। আচ্ছা, টপিকস গুলো লিখে রেখেছিলাম। দাঁড়ান। টাইপস অফ নেগোসিয়েশন, প্রসেস অফ নেগোসিয়েশন, ফ্যাক্টরস রেসপন্সিবল, এই যেগুলাই তো না? আচ্ছা, দাঁড়ান। জি 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 ওকে আবুল, আই ক্যান ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, দেখেন তো এগুলাই ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইনফরমেশনাল এন্ড এক্সপার্ট পাওয়ার, এগুলা। factors responsible for making negotiation successful, types of strategy, choice model of process of negotiation এই যে strategy. খুঁজে খুঁজে এখন একটা দিতে হবে আর কি, এটা হচ্ছে কথা, ঝামেলা তো এখানে। ম্যানেজিং দ্য প্ল্যানিং প্রসেস ম্যাম এই দুটো চ্যাপ্টারই আমাদের একই পড়া, দাঁড়ান যে দাঁড়ান আমরা দাঁড়ান, এখন এগুলো হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান একটু ওয়েট জি করে। ম্যাম। আচ্ছা, আর আচ্ছা সবাই আসুক, আমি একটু ফাইন্ড আউট করি। আপনি হচ্ছে লাস্টের দুইটা চ্যাপ্টারের কথা বললেন, তাই তো? জি জি আচ্ছা, আর বাকিগুলো সব পেয়েছেন, রাইট? হ্যাঁ বাকি সব ম্যাম আমাদের এটা জুম ক্লাসের আগেই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এখনই পারবো আপনাদেরকে এটা দিতে, পারেন। মিউট করে আপনি ফেলেন। খুঁজে দেন, সমস্যা নেই। হ্যাঁ, জি আপনারা মিউট করেন নিজেকে। আমি হচ্ছে যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, নাহলে নয়েজ হবে। আফজালুর রহিমের বইটা থেকেই পড়তে হবে। এই যে ইসের সবগুলো নাই কেন বলতেছেন বলেন তো? ম্যাম আমরা তো প্রিন্সিপালস অফ নেগোসিয়েশনটা পেয়েছিলাম, বাকিগুলো যে দেখতে হবে। ম্যাম আমি আমার বইতে ম্যাম আমি পাইনি। একটা কথা বলতে, যেটা বলেছিলাম যে আপনাদেরকে ভালো করে খুঁজে দেখতে হবে, ঠিক আছে? এটা ভালো করে, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দুইটা স্লাইড শেয়ার করব। এখন ওগুলাতে আপনি দেখেন খুঁজে পাবেন কিনা। আর বাকিটা হচ্ছে আপনাদেরকে খুঁজে দেখতে হবে বইয়ের ওই টপিক অনুযায়ী, আমি যা যা টপিক পড়িয়েছি। কথা বুঝতে পেরেছেন? জি হুম।
আচ্ছা, পার্সুয়েশন প্রসেসটা আমি আপনাদেরকে পুরো স্লাইডটা আমি দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আই ডু নট, আমার মনে হয় যে রিসিভার ফ্যাক্টরে যেগুলো আমি পড়েছিলাম মনে আছে, রিসিভার ফ্যাক্টরস, তারপর আপনার যা যা আছে এগুলো আর কি। তো এটার একটা কপি আমি হচ্ছে মানে পাওয়ার পয়েন্ট যেটা আর কি, সেটা আমি দিচ্ছি আপনাদেরকে, লেকচার নাম্বার 8 আছে। হ্যাঁ, আর নেগোসিয়েশনের জন্য আমার যা যা আছে আমার কাছে আমি সবগুলোই আপনাদেরকে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা হচ্ছে এটা ফাইন্ড আউট করবেন যে হলো যে কি কি এখানে আছে, আমার এখানে কি কি বলা আছে, আর বাকিটা হচ্ছে বই থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে টাইপস অফ স্ট্র্যাটেজি গুলো নিশ্চয়ই অবশ্যই আছে এখানে, ঠিক আছে? মানে হয়তো বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে আছে, এখন সেগুলো আপনাদেরকে বইটা খুলে বসে এটা দেখতে হবে। অবশ্যই আছে, যেমন ম্যানেজিং দ্য প্ল্যানিং প্রসেসের যে 8টা স্টেপ আছে, আমি এগুলোকে একটু আলাদা করি জিনিসগুলো। তাহলে আমার লাস্টের টপিকসটা যদি একটু এক্সপ্লেন করতেন লাস্টে দিয়ে আর কি। এই জাতীয় কথা বললে কিন্তু হবে না এটা। আমি আমি একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে একটা ক্লাস কখনোই পড়ালেখা ছাড়া নেই না। তো যেটা হচ্ছে যে আমি যেহেতু পার্সুয়েশন প্রসেস অনেক আগে আমি পড়েছিলাম, এখন আমি আপনাকে যদি আপনি যদি আমাকে পড়া ধরার মতো বলেন যে ম্যাডাম এটা একটু বুঝাই দেন, আই ক্যানট মানে গো থ্রু দ্য ডিপ ইন দ্যাট ম্যাটার, আমি এটা আসলে করতে পারবো না। তো যেটা করতে হবে, পার্সুয়েশন প্রসেসের যে টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কি আসলে, এটা হচ্ছে যে একটা একটা আপনি তো পড়তেছেন হচ্ছে কনফ্লিক্ট। এখন কনফ্লিক্টের মূল ব্যাপারটা হচ্ছে অনেকেই আছে যে যারা আসলে কথার মিনিং বুঝতে পারে না। এই যে মিনিং বুঝতে না, হয়তো পজিটিভ টোন নিয়ে সে কথা বলে, পজিটিভ মাইন্ড নিয়ে সে কথা বলেছে, হয়ে গেছে নেগেটিভ। তো এই জাতীয় ঝামেলাগুলো থেকে কিন্তু আমাদের কনফ্লিক্ট অ্যারাইজ করে, এবং সেটারই একটা প্রসেস আমরা, সেটারই একটা ফ্যাক্টর আমরা বলেছিলাম পার্সুয়েশন প্রসেস। এখানে দুইটা যে রিসিভার ফ্যাক্টর গুলো, রিসিভাররা কিভাবে, সে যদি নেগেটিভ টাইপ অফ পিপল হয়ে থাকে সে কিভাবে আসলে রিসিভ করবে ব্যাপারগুলোকে, এটাই ছিল মূল বক্তব্য। সো আপনাকে ফেরত আসতে হবে এই জায়গাটাতে, এবং পুরো সিলেবাস গুলা আপনাকে একটু নাড়াচাড়া করতে হবে। ইভেন যারা আসলে এই কোর্সটা সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নাই এখনো পর্যন্ত, তাদের উচিত হবে যে আমি ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে যা যা পড়িয়েছিলাম সেগুলো থেকে একটু আইডিয়া গুলো নেওয়া। আদারওয়াইজ আপনি এই যে ইন্টারপার্সোনাল, ইন্টারগ্রুপ কনফ্লিক্ট, এই জায়গাগুলোতে আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন না। মানে আপনার কিছু কনসেপ্ট আবার প্রিভিয়াস যে আমার যে লেকচার গুলো ছিল সেখান থেকে নিতে হবে। সো দেখেন, আপনি পার্সুয়েশন, যিনি আমাকে বলতেছেন উনি তো জীবনেও এটা মানে মনে থাকার অবশ্যই কথা না। তো সেক্ষেত্রে আপনি না ম্যাম, আমি যখন যখন না, আপনি কি বলতে চাইছেন এটা আমি ভালো করে বুঝছি, আমি কোনো নেগেটিভ টোনে কথা বলতেছি না। যখন আপনি পার্সুয়েশন প্রসেস যেটা বলতেছেন, সেটার মূল কথাটা হচ্ছে যে এই রকম এই টপিকটাকে আপনার নিজের অচেনা মনে হচ্ছে, কারণ হচ্ছে যে আপনি হয়তো ক্লাসের মধ্যে ছিলেন না, বা ক্লাসে অ্যাটেন্টিভ তো অবশ্যই থাকেন না আপনারা। তো সেক্ষেত্রে বা অনলাইনে যদি আমরা ক্লাস করে থাকি, আমরা হয়তো খুব তখন অনেক লাইফস্টাইল চেঞ্জ ছিল, তখন বোধহয় আপনারা ওইটা খেয়াল করতে পারেননি। আমার ধারণা যে আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে একটা কনফ্লিক্ট যখন অ্যারাইজ করে তখন আসলে কতগুলি বিষয় থাকে, সেই যেমন নেগোসিয়েশন যদি ফেল করে তাহলে কনফ্লিক্ট কখনোই রিজলভ হবে না। সো দ্যাট নেগোসিয়েশনে কোন জায়গাটা ফেল করতেছে, কি কি ফ্যাক্টরের জন্য ফেল করতেছে, বা কি কি ওয়েতে আমি প্ল্যানিং করলে পরে নেগোসিয়েশন যে প্রসেসটা সেটাকে প্ল্যান আউট করতে হবে প্রপারলি। কে প্রথম প্রথম অফারে আমি রাজি হয়ে যাব কিনা, প্রথম অফারে রাজি হয়ে গেলে দেখা গেল যে আমার মূল, আমি যেটা নিয়ে গো ধরে বসেছিলাম সেই মূল জায়গাটা থেকে আমি সরে আসবো। সো এগুলো কিন্তু কিছু স্ট্র্যাটেজি, মানে আমি আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতেছি, বাট ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন ফ্রম দি পার্সপেক্টিভ অফ বুকস। তারপর হচ্ছে আপনার যে লেকচার মেটেরিয়ালস আছে এগুলোর মধ্য থেকে আপনাকে লিখতে হবে। আপনি নিশ্চয়ই একটা কথা আপনি বুঝতে পারছেন, সেটা নিয়ে জেনারেল নলেজে আপনি লিখতে পারবেন না, বিকজ এটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এটা একটা মেজরের কোর্স। তাহলে আপনাকে ওই যে বইয়ের ভাষাগুলো যে ব্যবহার মানে প্রয়োগ যেটা, সেটাকে প্রয়োগ করতে হবে। এটি হচ্ছে ব্যাপার। তো আমি কি বোঝাতে পারছি কিনা, আমি আপনাদের জন্য একটু স্লাইড গুলো আলাদা করি, আলাদা করে তারপর আমি আগে এটা সেন্ড করে নেই, তারপরে আমি কথা বলতেছি। আপাতত একটু স্টপ থাকেন 10 মিনিটের জন্য। করেন, মিউট করতে হবে। আচ্ছা,
এখন আমি আপনাদেরকে নেগোসিয়েশনের যে চ্যাপ্টারটা ফার্স্টের যে যে ব্যাপারগুলো ছিল, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তো এইখানে এই যে টাইপস অফ যে ইস্যুস গুলো, টাইপস অফ স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে মডেলস, এগুলো আমি ডিফাইন করেছিলাম। তারপর হচ্ছে আপনার এই যে ম্যানেজিং, এই ব্যাপারগুলো ডিফাইন করেছিলাম আমি। তো এইটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আচ্ছা, এটা গেল। এটা কত নম্বর চ্যাপ্টার? লেকচার নাম্বার 7। হুম। আচ্ছা, আমি কি সোশ্যাল স্ট্রাকচার অফ নেগোসিয়েশন পড়িয়েছিলাম? না, বোধহয় পড়িয়েছিলাম নাকি? সোশ্যাল, আমি নেগোসিয়েশনে আমার কাছে যা যা আছে আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আপনারা দেখেন কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেন কিনা। আর হচ্ছে আমার মনে হয় যে মনে হয় যে এগুলো appropriate persuasion, আচ্ছা এখানে ওই যে ওই জিনিসগুলো আমি আমি আমার কাছে যা যা আছে নেগোসিয়েশনের, সোজা কথা, সেই ম্যাটেরিয়ালগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। সেগুলা থেকে আপনারা দেখেন যে এখান থেকে কোনো কিছু, আমার ধারণা যে করতে পারবেন আশা করি। আচ্ছা আচ্ছা, আমি কি বলেছিলাম যে আর কিছু পড়াবো বা এরকম কোনো কিছু বলেছিলাম? না ম্যাম, আর কোনো কিছু পড়ানোর কথা ছিল না। বলেছিলেন যে হয়তো পরীক্ষার আগে ক্লাস মানে ভার্সিটিতে হবে, আর এই সব ইয়াগুলো দিবেন, ডকুমেন্টস গুলো দিবেন, এগুলো। থার্ড পার্টি ইন্টারভেনশন নিয়ে একটু পড়াতে চেয়েছিলাম, পড়বেন কিনা? ম্যাম ওইটা হচ্ছে তো লাস্টে বলেছিলেন যে বাদ দিয়ে দিতে। বাদ দিয়ে দিতে বলছিলাম। হ্যাঁ এটা থার্ড পার্টি ইন্টারভেনশন ছাড়া কি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হবে? ম্যাম, তখন তো ম্যাম বলেছিলাম যে কিছুটা বলেন, তো অনেকে একটু- ম্যাম চাচ্ছিল না। একটু থার্ড পার্টি ইন্টারভেনশনটা একটু পড়েন, যদি কোয়েশ্চেন ম্যাম টোয়েশ্চেন পড়ান করি, পড়ান। বুঝছেন? এটা একটু পড়েন, এটা বেশি কঠিন কিছু না। আমি জাস্ট একটু একটু ওভারভিউ করি আপনাদেরকে। আমি টপিকটা দিয়ে দিব এখনই আপনাদেরকে, মেটেরিয়ালটা দিয়ে দিব, আর বাকিগুলো আমি দিয়ে দিব একসাথে একসাথে ওই যে সাথীর ইয়েতে দিয়ে দিব। আচ্ছা থার্ড পার্টি ইন্টারভেনশনটা কিছুই না। থার্ড পার্টি ইন্টারভেনশন এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে অন্য যে দুইটা পক্ষের মধ্যে কনফ্লিক্টটা আসলে হয়েছে, সেই দুইটা পক্ষের বাইরে কোনো একটা ব্যক্তি, কোনো একটা মানুষ বা কোনো একটা কিছু দ্বারা আমরা কনফ্লিক্টটাকে রেজলিউশন করব। এখন এইটা আমরা কেন করব? যখন হচ্ছে দুইটা পার্টির মধ্যে ডেডলক তৈরি হয়, বা হচ্ছে কোনো আনপ্রোডাক্টিভ টেনশন তৈরি হয়, বা হোস্টিলিটি তৈরি হয়। ডেডলক মানে হচ্ছে কোনোভাবেই আর সম্ভব না তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। তো সেই জায়গা থেকে, আচ্ছা আমি এটা একটু স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। দেখতে পাচ্ছেন? তো হ্যাঁ, তো ওই যে ডেডলক গুলো যখন তৈরি হয়, তখন হচ্ছে আপনার এই থার্ড পার্টি ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে। এখন আপনাদের বইয়ে বলেছে যে কিছু অ্যাডভান্টেজেস আছে, আবার একই সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। তো এখন এই অ্যাডভান্টেজেস গুলা কি? যেমন ধরেন, আমি ইন ডিটেলে যাব না। অ্যাডভান্টেজেস গুলো আপনারা এই টপিকটা মানে দেখলেই আপনারা নিজেরাই লিখতে পারবেন, যেহেতু এটা হচ্ছে একদম লাস্টের দিকের একটা টপিক। এখন ব্রেথিং স্পেস, যখন আমরা আর নিঃশ্বাস নিতে পারছি না, এমন অবস্থা হয়েছে কনফ্লিক্টের মানে ধরনটা, সেই সময়ে আমাদেরকে এই থার্ড পার্টি ইন্টারভেনশন কিন্তু আমাদেরকে এই ব্রেথিং নিতে হেল্প করে। এমন না যে সে আমাকে ব্রেথিং নিতে হেল্প করতেছে, সেটা না।
কিন্তু ব্রেথটাকে ক্লিয়ার করার জন্য এই থার্ড পার্টি ইন্টারভেনশনের শরণাপন্ন হওয়া প্রয়োজন, যেহেতু হচ্ছে আমাদের কনফ্লিক্ট একদম চরমে পৌঁছায় গিয়েছে। এরকম একটা সিচুয়েশনে আপনি থার্ড পার্টির, এই কারণে আমরা এটাকে অ্যাডভান্টেজেস বলতেছি। আরেকটা হচ্ছে যে রিস্টাবলিশড অর এনহ্যান্সড কমিউনিকেশন। মনে করেন বছরের পর বছর মুখ দেখা দেখি বন্ধ, কথাবার্তা বন্ধ, কিন্তু থার্ড পার্টি ইন্টারভেনশনে যেটা হয় সেটা হচ্ছে আবার এই ধরনের সিচুয়েশনটা রিস্টাবলিশমেন্ট হয়। সাথে সাথে হচ্ছে যে রিফোকাস অন দ্য সাবস্ট্যান্টিভ ইস্যুস। এখন সাবস্ট্যান্টিভ ইস্যুস বলতে আমরা কি বুঝি? যেগুলোকে আসলে সাবস্ট্যান্সিয়েট করতে পারবো। একেবারে অসম্ভব কোনো জিনিস তো কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব না, এক্সেপ্ট গড। গড ছাড়া সেখান থেকে কেউ আমাদেরকে উত্তরণ করতে পারবে না। সো যে অবস্ট্যাকল গুলোকে আমরা সাবস্ট্যান্সিয়েট করতে পারবো, শুধুমাত্র সেগুলোই কিন্তু থার্ড পার্টি ইন্টারভেনশন দ্বারা আসলে কিছুটা হলেও রিমুভ করা সম্ভব। সো ইট ইজ অ্যাডভান্টেজিয়াস। সো রেমেডি দেয়, স্ট্রেইনড, এখানে কিছু ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করা হয়েছে, মানে এটা না যে এটা খুব কঠিন ভাবে দেখা হয়েছে সেটা না। তো স্ট্রেইনড মানে ড্রেইনড রিলেশনশিপটাকে আবার ওভারকাম করা এই থার্ড পার্টির যে ব্যাপারটাতে। এছাড়া যেটা বলেছে সেটা হচ্ছে যে রিকমিটমেন্ট টু টাইম লিমিটস, অর্থাৎ আপনার আবার কমিটমেন্টটাকে হচ্ছে পুনরুজ্জীবিত করা। সাঙ্ক কস্ট, স্যালভেজিং দ্য সাঙ্ক কস্ট অফ স্টলড নেগোসিয়েশন। সাঙ্ক কস্ট মানে আমরা জানি তো যে অনেকদিন ধরে যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলোর একটা সময় এসে এটার আর কোনো হিসাব থাকে না। তো দ্যাট আমরা যখন আসলে এই যে অনেকদিন ধরে কথা বন্ধ রাখছি সে বা কনফ্লিক্টে জড়িয়ে আছে দুইটা ডিপার্টমেন্ট, হয়তো অনেক প্রোডাক্টিভ কাজগুলো হয়ে যেত যদি একজন আরেকজনের সাথে আমরা কমিউনিকেট করতাম, তাহলে আমাদের কস্টিং এর পরিমাণ কিন্তু এই যে সুপ্ত যে কস্টগুলো সেগুলোর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ আমার শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে, শুধুমাত্র নেগোসিয়েশনের অভাবে আমি কিন্তু এই জায়গাটা থেকে সরে এসেছি। তাহলে আমাকে এই জায়গাগুলো রিমুভ। এছাড়া যেটা বলেছে যে ইনক্রিজ লেভেলস অফ নেগোশিয়েটর স্যাটিসফ্যাকশন উইথ এন্ড কমিটমেন্ট টু দ্য কনফ্লিক্ট রেজলিউশন প্রসেস এন্ড ইটস আউটকাম। আমরা জানি যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট আমরা অনেকগুলি প্রসেস পড়েছিলাম, কিভাবে রেজলিউশন করা যায়, কি কি ওয়ের মাধ্যমে রেজলিউশন করা যায়। তো আমরা থার্ড পার্টি ইন্টারভেনশনের মাধ্যমে আমরা কিন্তু এই যে নেগোসিয়েশনের যে স্যাটিসফ্যাক্টরি লেভেলটা, মিউট করেন আপনাদেরকে, মিউট করেন নাহলে আমি বলতে পারছি না, স্যাটিসফ্যাক্টরি যে লেভেলটা সেটাকে কিন্তু আমরা হচ্ছে আপনার হচ্ছে কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি যে থার্ড পার্টি ইন্টারভেনশন মোটামুটি ভাবে আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, তো এখন স্যাটিসফ্যাকশন, আমরা যখন স্যাটিসফ্যাকশনের এই ইস্যুসটা নিয়ে কথা বলবো তখন আসলে স্যাটিসফ্যাকশন কোথায় আছে এটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু তারপরেও আমরা ধরে নিচ্ছি যে থার্ড পার্টি ইন্টারভেনশন আমাদেরকে মোটামুটি ভাবে একটা স্যাটিসফ্যাকশনের জায়গাতে নিয়ে যাবে। এরপরে আমরা যেটা বলবো ডিসঅ্যাডভান্টেজেসটা কি, সেটা হচ্ছে যে উল্টা থার্ড পার্টি আসলে নেগোসিয়েশন প্রসেসটা ভেস্তে যেতে পারে। দেখা গেল থার্ড পার্টির অনেক দুরভিসন্ধি আছে, থার্ড পার্টির উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে কোনোভাবে একটা মানে আপনার মোটামুটি ভাবে ম্যানেজ করে ওই পার্টিকুলার টাইমের জন্য, বাট ইন দ্য লং রানে আসলে আমি এটাকে সলভ করতে পারলাম না, এরকম অনেক সময় দেখা গেছে উল্টা থার্ড পার্টির কারণে এটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে। আবার সাথে সাথে যেটা হচ্ছে যে এমন একটা পর্যায়ে চলে আসে যখন হচ্ছে থার্ড পার্টি একটা সিগন্যাল দিয়ে ফেলে যে না, এদের দ্বারা আর কখনো সম্ভব না, এদের দ্বারা কখনো কনফ্লিক্টটাকে রেজলিউশন করা সম্ভব না, তখন সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। এছাড়া যেটা হচ্ছে থার্ড পার্টি ইন্টারভেনশন হচ্ছে একটা সিম্বল অফ পার্টিস ফেলিওর, অর্থাৎ আমরা যখনই তৃতীয় ব্যক্তিকে ডাকবো তখন কিন্তু আমি সারেন্ডার করে ফেলেছি অলরেডি যে আমি আসলে কোনোভাবে আর পারছি না, সো দ্যাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফেলিওর অফ দ্যাট টু পারসনস। আমি আপনাদেরকে মিউট করতে বলেছি, মিউট করেন না হলে কিন্তু আমি হচ্ছে যে লেকচারটা নিতে পারবো না। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে আরবিট্রেশন হিয়ারিং ক্যান বি ভিউড অ্যাজ দ্য রেজাল্ট অফ নেগোশিয়েটর এগ্রিমেন্ট টু ডিসএগ্রি। আচ্ছা, আরবিট্রেটররা সাধারণত কি করে, এটা জুডিশিয়াল পার্সপেক্টিভে চলে গেল। কি আরবিট্রেটর যেটা করে সাধারণত সেটা হচ্ছে যে দুজনের মতামত গুলাই নেওয়ার পরে কিন্তু আরবিট্রেটরের কাজ কিন্তু আসলে আবার ডিসএগ্রিমেন্টে চলে যাওয়া, কারণ যতক্ষণ না পর্যন্ত আসলে এটা ফাইনালি রিজলভ হবে ততক্ষণ পর্যন্ত ওরা এটাকে জিয়ে রাখবে, সো দ্যাট আপনার হচ্ছে যে থার্ড পার্টি ইন্টারভেনশন সবসময় আপনার অ্যাডভান্টেজিয়াস হবে এরকম কোনো কথা নেই। আর আরেকটা, এই দুইটা জিনিস একটু দেখতে পারেন, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। এছাড়া আর কি দেখবেন, এছাড়া আমি একটু
মেথডস অফ ফর্মাল ইন্টারভেনশন। এই ফর্মাল ইন্টারভেনশনের মধ্যে আরবিট্রেশন একটা ম্যাটার, মিডিয়েশন একটা ম্যাটার, প্রসেস কনসালটেশন একটা ম্যাটার। তো আমি এই জায়গাগুলোতে যাব না, এই যে বায়াসিং ইফেক্ট, হাফ লাইফ ইফেক্ট, নার্কোটিক ইফেক্ট, চিলিং ইফেক্ট, এখানে যাব না। আমি জাস্ট হচ্ছে আরবিট্রেশনটা কি জিনিস এটা একটু আমি যদি বলি তাহলে এটা একটু দেখেন। Arbitration process হচ্ছে fairly clear-cut parties in dispute after having reached a deadlock or a time deadline without successful resolution of their differences. Present their position to a third party, then third party যেটা করবে listens to both sides and then makes a ruling in regard to the outcome of the dispute. অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ ভলান্টারি অ্যাক্টিভিটিস। অর্থাৎ আরবিট্রেশনের কাছে যাওয়া মানেই আপনার ডিসপিউট রিজলভ হয়ে যাওয়া না। তারপরে একটা থার্ড পার্টি অ্যারেঞ্জ করা হবে, অ্যাসাইন করা হবে, উনি ওনার পজিশনটা, দুইটা পক্ষের পজিশনটা তুলে ধরার পরে একদম আইন অনুযায়ী যেটা সিদ্ধ হবে সেটাই হচ্ছে আউটকাম হিসেবে দেখা দিবে। এখন এই রকম পর্যায়ে পৌঁছানোর পরে কিন্তু দেখা গেল যে কোনো পার্টির পক্ষে গেল, আবার দেখা গেল কোনো পার্টির বিপক্ষে গেল। যার বিপক্ষে গেল সে কিন্তু আলটিমেটলি আসলে হ্যাপি হলো না। সো দ্যাট এখন উদ্দেশ্য হচ্ছে হ্যাপি না হওয়া বা হওয়া না, উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কনফ্লিক্টটাকে যে কোনো ভাবে লিগালাইজ ওয়েতে সলভ করা। তার মধ্যে একটা মেথড হচ্ছে আরবিট্রেশন। তো এই জায়গাটা আমি আর বেশি দেখাতে চাচ্ছি না, হয়তো এখান থেকে ছোট্ট কিছু অংশ থাকবে। আর mediation মানে হচ্ছে mediation has been called a form of assisted negotiation by a third party, although the ultimate objective of mediation is the same as arbitration to resolve the dispute. The major differences যেটা আমরা বলতে চাই এখানে সেটা হচ্ছে যে mediation seeks to achieve the objective by having the parties themselves develop and endorse the agreement. অর্থাৎ আমরা আরবিট্রেশনে দেখেছি যে কোনো এগ্রিমেন্টকে আবার ডিসএগ্রিমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়, যেহেতু আবার আরেকটা থার্ড পার্টি অ্যাসাইন করা হয়। বাট মিডিয়েশনের যে একটা ডিফারেন্সেস সেটা হচ্ছে যে আস্তে আস্তে তাদের রিলেশনশিপটাকে ডেভেলপ করার চেষ্টা করা হয় এবং সাথে সাথে তারা একটা এগ্রিমেন্টের দিকে পৌঁছায়। মিডিয়েটর হ্যাভ নো formal power over outcomes and they cannot resolve the dispute on their own or impose a solution. তারা কোনো সলিউশন দিতে পারবে না, বাট তারা কিছুটা আইস ব্রেকিং করতে পারে দুটা পক্ষের মধ্যে। বাট ইট ইজ গুড। এটা হচ্ছে মোটামুটি ভাবে তাদের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ গ্রো করাতে হেল্প করে। আরেকটা জিনিস হচ্ছে প্রসেস কনসালটেশন। এটাকে আমরা থার্ড ফর্মাল অ্যাপ্রোচ টু দ্য রেজলিউশন অফ ডিসপিউট এটা আন্ডারে ফেলবো। এবং প্রসেস কনসালটেশন হচ্ছে a set of activities on the part of the consultant that helps the client to perceive করতে হবে প্রবলেমটাকে ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড করবে এবং অ্যাক্ট আপন দ্য প্রসেস ইভেন্টস হুইচ অকার ইন দ্য ক্লায়েন্টস এনভায়রনমেন্ট। অর্থাৎ প্রথমে আপনার প্রবলেমটাকে পারসিভ করা, ক্লায়েন্টের প্রবলেমটাকে তারা পারসিভ করে, আন্ডারস্ট্যান্ড করে এবং তারা হচ্ছে যে সেই অনুযায়ী রিঅ্যাক্ট করে। এই ক্লায়েন্টের যে যে ব্যাপারের কারণে তাদের কনফ্লিক্ট অ্যারাইজ করেছে সেই অনুযায়ী তাদের ম্যাটারটাকে অ্যারাইজ করে। সো দ্যাট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই জায়গাটাতে যেটা করা হয় যে ডিফিউজ দ্য ইমোশনাল অ্যাসপেক্ট অফ কনফ্লিক্ট এন্ড ইমপ্রুভ দ্য কমিউনিকেশন বিটুইন দ্য পার্টিস। অর্থাৎ ও রাগ করছে, আমাকে ও আগে কথা বলে নাই কেন, ও আগে ঝগড়াটা শুরু করছে, ও কেন আগে সরি বলে নাই, এগুলোকে আসলে এই প্রসেস কনসালটেশন যেটা করে ডিমোটিভেট করে না। কোনো ইমোশনাল অ্যাসপেক্ট এখানে থাকা যাবে না, আমাদেরকে বি লজিক্যাল, বি প্র্যাকটিক্যাল এবং আমাদের মধ্যে মূল কথা হচ্ছে কমিউনিকেশন বাড়াতে হবে, আদারওয়াইজ we cannot solve the problem. So এইরকম কিছু ইস্যুস এর মধ্য দিয়ে আমরা যেতে পারি, যেটাকে আমরা বলবো হচ্ছে মেথডস। এখন প্রশ্ন আসতে হবে যে নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ আরবিট্রেশন এগুলো আসবে কিনা। না, এগুলো এত ডিটেইলে যাওয়ার দরকার নেই। জাস্ট আমি যদি আপনাদেরকে বলি আর কি যে থার্ড পার্টি ইন্টারভেনশন ইন কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে কিছু কথা লেখেন, আপনি লিখবেন অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, এবং আপনার যদি আমি ইন্ডিকেট করি মেথডস এর কথা বা কোয়েশ্চেনের মার্ক দেখে আপনারা হচ্ছে তারপরে মেথডসটাকে ইনক্লুড করতে পারেন। বাট টাইমিংটা আমি বলবো যে এটা আমাদের কমন সেন্স থেকেই আমরা বলতে পারি যে কখন আমরা থার্ড পার্টি ইন্টারভেনশন, যখন আমরা নিজেদের মধ্যে কোনোভাবেই সেটেলমেন্টে পৌঁছাতে পারি না, কোনোভাবেই আমরা দুইটা পক্ষকে একত্র করতে পারছি না, তখনই আমরা শুধুমাত্র হচ্ছে থার্ড পার্টি ইন্টারভেনশনে যাব। ওকে, সো এই টপিকটা হচ্ছে আপনারা ফাইনালি অ্যাড করেন, এটা আসলে না হলে হবে না, এই হচ্ছে কথা আর কি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। তো এটা গেল। তাহলে আমি আপনাদেরকে দিব হচ্ছে নেগোসিয়েশনের সমস্ত কিছু, আমি আপনাদেরকে দিব হচ্ছে থার্ড পার্টি ইন্টারভেনশন এই টপিকটা, আমি আপনাদেরকে দিব হচ্ছে আরেকটা কি দিব বলেছিলাম, পারসুয়েশন প্রসেস। পারসুয়েশন, এক্স্যাক্টলি পারসুয়েশন।
নেগোসিয়েশন এবং থার্ড পার্টি ইন্টারভেনশন, এই তিনটা জিনিস আমি আপনাদেরকে এখন হচ্ছে পাঠাই দিব। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যে এটাকে কি বলে, ওই যে আমাদের যে ইয়েটা টপিক অনুযায়ী আমরা একটু দেখি, চেষ্টা করি। আচ্ছা, এখানে যেমন এই যে এটা বলেছে যে এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সোজা কথা। I do not have any idea যে আমি আসলে কোথা থেকে কোশ্চেন করব, কিভাবে করব। সো যেগুলা আপনি পড়ছেন, যেই টপিকগুলো আপনারা পড়ছেন, যে পেজ থেকে পড়ছেন, আশা করি যে সেই পেজ থেকে আপনারা এগুলোকে কভার করার চেষ্টা করবেন। যে পেজ নাম্বার সহ সাথীকে অনেক ধন্যবাদ যে আপনি পেজ নাম্বার সহ এগুলোকে দিয়ে দিয়েছেন। তো এটা একটা ব্যাপার আর কি। আমি জানি না আপনাদের কাছে ছবিগুলো আছে কিনা সবার কাছে। তো ইন্টার গ্রুপ কনফ্লিক্ট থেকে আমি ডেফিনেশন অফ ইন্টারগ্রুপ কনফ্লিক্ট এটা আমরা কভার করেছিলাম, ডায়নামিক্স অফ ইন্টারগ্রুপ কনফ্লিক্ট এটা করেছিলাম, সোর্সেস অফ ইন্টারগ্রুপ কনফ্লিক্ট এখানে পড়েছিলাম, ইন্টারভেনশন পড়েছিলাম। সো সবগুলোই আপনাদেরকে কভার করতে হবে। এছাড়া আমরা যেটা করেছিলাম, যেমন এই যে রোল এম্বিগুইটি, এগুলো আমার পছন্দের জায়গা। তারপরে যে ডেফিনেশন অফ আপনার রোল কনফ্লিক্ট এন্ড টাইপস অফ রোল কনফ্লিক্ট, এগুলো থেকে কোশ্চেন ডেফিনেটলি হতে পারে। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। থার্ড পার্টি ইন্টারভেনশন আজকে যেটা পড়ালাম সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা ইজ ভেরি হাই। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা ভালো করে দেখবেন। এরপরে আমরা যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টে চলে যাব। ইন্টারপার্সোনাল কনফ্লিক্টে যেটা হচ্ছে যে যেমন যে 3 aspects of transactional analysis, intervention of intergroup conflict, principles of negotiation, তারপর হচ্ছে যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারটাতে বেশ ডিটেইল ভাবে পড়েছি, নেগোসিয়েশন চ্যাপ্টারটাতে সোর্সেস অফ ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বা একটা মডেল পড়েছিলাম, এইগুলো দেখলাম প্রপারলি। এছাড়া ইন্টারগ্রুপ কনফ্লিক্ট পড়েছিলাম, সেখানে বেসিক এলিমেন্টস অফ গ্রুপস, টাইপস অফ গ্রুপস, সোর্সেস অফ ইন্টারগ্রুপ, এই জায়গাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টিম বিল্ডিং এর একটা ব্যাপার পড়েছিলাম আমরা, মনে আছে কিনা আই ডু নট হ্যাভ এনি আইডিয়া। সেগুলোকে আবার রিকল করেন প্লিজ, এই 2-3 দিন একটু ভালো করে পড়েন। কয়দিন আছে পরীক্ষার? 23 তারিখে পরীক্ষা। 23 তারিখ 2:30টায় না আমাদের পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ। শুনেন, ওই দিন হচ্ছে প্রত্যেকে তো মাস্ক পরে থাকবেনই, মাস্কটা কখনো খুলবেন না নিজের নিরাপত্তার স্বার্থে। মাস্ক কিন্তু আমাদেরকে অনেকখানি বাঁচিয়ে দিতে পারে, এটা তো আমরা বিশ্বাস করতে পারি নাকি? রাদার ভ্যাকসিনেশনের কাছে না গিয়ে, যতদিন পারা যায় ভ্যাকসিনেশন না নিয়ে থাকা যায়। তো এই জায়গাগুলো আমরা একটু করবো, যেহেতু অনেকগুলো আমাদের অনেকের একসাথে বসে পরীক্ষা দিতে হবে। সো এই জিনিসগুলো আমি জানি না ডিপার্টমেন্ট আসলে কি প্রস্তুতি নিয়েছে। আমি আশা করব যে ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট ঢোকার আগে ছাত্রদেরকে হ্যান্ড ক্লিন করে যে মানে আমাদের একটা স্যানিটাইজার নিয়ে আসি আমরা। না, তারপরেও আমি বলবো যে ডিপার্টমেন্টের পক্ষ থেকেও একটা রাখা উচিত ছাত্রদের কথা বিবেচনা করে। আর আপনারা তো যথেষ্ট ম্যাচিউরড এবং অত্যন্ত সচেতন মানুষ বলে আমি মনে করি, তো সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের প্রিকশন নিতেই হবে, বিকজ দিস ইজ বাংলাদেশ, উই ডু নট হ্যাভ এনি অল্টারনেটিভ অপশনস যে আমাদেরকে কেউ কোনো কিছু আসলে সবকিছু করে দিবে। এটার প্রিপারেশন নিয়ে আমাদের যেতে হবে। সো এটা টিম বিল্ডিং, রিমেম্বার এগুলা ইম্পর্টেন্ট ইস্যু, এগুলা যে কোনো পরীক্ষায় আসার মতো ডেফিনেটলি। বাট আমি জানি না আমি পরীক্ষার কোশ্চেনে দিয়েছি কিনা, আমার মনে নাই এখন এই মুহূর্তে। তো যেটা হচ্ছে তো যাই হোক, এগুলো থাকার কথা আমার কোশ্চেনে। সো এগুলো একটা ব্যাপার। আর যে ম্যানেজিং দ্য প্ল্যানিং প্রসেস, এই যে নেগোসিয়েশনের যে প্ল্যানিং প্রসেস একটা মডেল পড়েছিলাম আমরা, এগুলো দেখবেন আমরা যে পাওয়ার পয়েন্ট যেখানে আমি দিয়েছি ওখানে দেখতে পারবেন। আর প্রিন্সিপালস অফ নেগোসিয়েশন ইন ডিটেল বইয়ে 123 নাম্বার পেজে আছে, আফজালুর রহিমের যে বইটা আছে সেখানে আছে। আর পারসুয়েশনের জন্য আমি আলাদা একটা স্লাইড দিচ্ছি, সেখানে হয়তো ডিটেল কথা বলা আছে, যদি নাও থাকে তাহলে বই থেকে খুঁজে নিবেন আর কি। এই হচ্ছে ব্যাপার। 7টা কোশ্চেন হবে, আপনাদেরকে 5টা কোশ্চেন আনসার করতে হবে। 5 times 10 equals 50. সো আমি চেষ্টা করব ABCD এগুলোর মধ্যে না গিয়ে একটা কোশ্চেনের ভাগ ভাগ অংশ থাকবে। কথা বুঝতে পেরেছেন? ABCD তে না গিয়ে আমরা জাস্ট হচ্ছে ভাগ ভাগ করে নেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা। ধরেন আমি বললাম যে ডেফিনেশন অফ পারসুয়েশন, ডিফাইন পারসুয়েশন, আমি বলবো যে স্টেট দ্য কম্পোনেন্টস অফ পারসুয়েশন প্রসেস।
বাট ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ পারসুয়েশন প্রসেস, তখন আপনার ওখানে ওই যে কোয়েশ্চেনের মার্কগুলো দেওয়া থাকবে 2+3+4+5 এরকম। কথা বুঝতে পেরেছেন? তো এখন 2+3+4+5 এটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন কোনটার মার্ক 2, কোনটার মার্ক 3। তার মানে 2 এর জন্য আমাকে কতটুকু লিখতে হবে, 3 এর জন্য কোনটা ম্যাডাম একটু বেশি ডিসকাস করতে চাচ্ছে। আমার কোশ্চেনের প্যাটার্নটা হবে এরকম। জি ম্যাম। আর যদি যদি আমি দেখি যে একই কোয়েশ্চেন অনেক একটু ইয়ে হয়ে যাচ্ছে, তখন আমি হয়তো এ আর বি করব এরকম একটা, অর্থাৎ একটা কোয়েশ্চেনের মধ্যে দুটা পার্ট থাকবে, এ বি এ বি এ বি এ বি এরকম। আচ্ছা ঠিক আছে? তো এরকম একটা সিনারিও আপনি পরীক্ষার হলে দেখতে পারবেন। আর আপনাদের পরীক্ষার সময় সম্ভবত কতক্ষণ? 2 ঘন্টা? 3 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টা আর কি। তো আপনি কিন্তু এখানে একটু ডিটেল লিখতে হবে, হ্যাঁ, ডিটেল লেখার মধ্যে দিয়ে যেতে হবে। তো আশা করি যে আমরা সাকসেসফুলি পরীক্ষাটা নিতে পারবো। আপনারা ওই দিন চলে আসবেন, এই হচ্ছে অবস্থা। আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। মিড টার্মের মার্কস আমি দিয়ে দিয়েছি, সাথীকে মিড টার্মের জি মার্কস ম্যাম। দিয়েছিলাম, সাথীর কাছে কেউ কোনো অবজেকশন জানান নাই, তাই তো সাথী? জি ম্যাম, আমি হচ্ছে এটা গ্রুপে পোস্ট করেছিলাম। পোস্ট করেছিলেন, তারপর কেউ কোনো কিছু না জানানোর কারণে আমরা কিন্তু ফাইনালি সাবমিট করে দিয়েছি। যদি কারো মিড টার্মে কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা বলতে হবে, কারণ হচ্ছে আমি সাবমিট করে দিয়েছি। এখানে এমন কেউ আছেন যারা প্রবলেমে আছেন মিড টার্ম নিয়ে? নো ম্যাম। ওকে, সো সাথী যেটা যেই আমাকে যে পিকচারগুলো শেয়ার করেছে আমাদের টপিক রিলেটেড, সেগুলো আপনাদের কাছে শেয়ার করবে, এবং সাথে সাথে আজকে যেই ইয়েগুলো আমি বললাম সেই ওইগুলো কি কি সাথে আমি দিব, নেগোসিয়েশনের সবগুলা, পারসুয়েশনের সবগুলা, আর থার্ড পার্টি ইন্টারভেনশন, তাই তো? জি 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 ম্যাম, এই 3টা চ্যাপ্টার। হ্যাঁ, আপনি একটু ওয়েট এখানে থাকেন, আমি জিনিসগুলো একটু সাথীর এখানে পাঠাচ্ছি, আপনারা দেখেন। আরো কিছুক্ষণ থাকেন। আপনারা আছেন সবাই? জি ম্যাম, আছি। ওকে, তাহলে হচ্ছে আমি সবগুলো জিনিস পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, ওখান থেকে দেখেন। আফজালুর রহিমের বইটা দেখেন, যে বইগুলো অ্যাসাইন করা ছিল সেগুলো দেখেন, দেখে আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলেন। তো আমাদের দেখা হবে হচ্ছে আমাদের 23 তারিখে, এসে আমরা পরীক্ষাটা দেব। ম্যাম, আপনি তো আমাকে মেল করেছেন তাই না? হুম, আর নাই? মেল, না না, এখন পর্যন্ত ম্যাম মেলটা আসেনি।
মেলটা একটু রিফ্রেশ করে দেখেন। পেয়েছি। কাকে পাঠালাম আবার? রিমেইনিং টপিকস শারমিন সুলতানা না আপনি? ম্যাম হ্যাঁ শারমিন সুলতানাই তো ম্যাম। আমার হচ্ছে What? শারমিন সুলতানা .24j। হ্যাঁ 24j@gmail.com এটা না? হ্যাঁ হ্যাঁ ম্যাম এখনো আসেনি। আচ্ছা পাঠিয়ে থাকলে ম্যাম চলে আসবে। না না এখন এখন পর্যন্ত রিফ্রেশ দেন, আসেনি, রিফ্রেশ আসতে দেন। জি ম্যাম দিয়েছি, আসতেছে না তো। কি ঘটনা? আচ্ছা আর কারো মেল আছে? আমার মোবাইলে সেন্ড করেন। কই আমার এইখান থেকে তো আমি কি আপনাকে কখনো মেল করি নাই না এর আগে? ম্যাম করছি তো। করেছেন তো এই যে একটু আগেই তো ম্যাম, করেছি। আজকে জুম লিংক পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ওইটাই লাস্ট এসেছে। এখন কোনো মেল আসতেছে না। এখন এটা ইন্টারনেটের সমস্যা কিনা বুঝতেছি না আমি। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওমর ভাই আপনি না হলে একটা মেসেজ দেন তো আপনার মেলটা। ইয়ে করেন আমার ঠিক মোবাইল আছে, দিচ্ছি। আসতেছে না কেন? ম্যাম এসেছে। ওকে ফাইন। ম্যাম আমি ওদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ আচ্ছা ম্যাম। ওকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে ভালো জি থাকবেন ম্যাম। তাহলে, সবাই সুন্দর করে চলে আসবেন সাবধানে। সবাই ঢাকায় জি ম্যাম। আসছেন? সবাই কি ঢাকাতে আছেন? জি ম্যাম, আমরা ঢাকায় আছি ম্যাম। আমি একটা কথা বলি, পরীক্ষাটা যেহেতু অত্যন্ত দুর্যোগ, সবাই ম্যাম। সবাই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, সাবধানে আসবেন, আর হচ্ছে নিরাপদ যে দূরত্ব সেটা অবশ্যই বজায় রাখতে হবে। ঠিক আছে? জি ম্যাডাম। ওকে ভালো থাকেন তাহলে। বেস্ট অফ লাক ফর জি ইউর ম্যাম, এক্সাম। গুড নাইট। আপনিও ভালো থাকবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।